থেকে নেমে হাতে ব্যাগ নিয়ে গাড়ির সন্ধানে এগোল রাহাত। সারা রাত জার্নি করে সবে এসে পৌঁছলো। ঘড়ির কাঁটার সময় দেখাচ্ছে সকাল 9:30। ঈদের দুদিন পর মাকে নিয়ে আবার দেশের বাইরে যেতে হবে তার। তিতিরের সাথে দেখা না করে শান্তি পাচ্ছিল না মোটেও। এই মেয়েটাকে ভুলতে পারছে না সে। আর না তো তাকে ছাড়া গোটা জীবন বাঁচতে পারার কোনো আশা দেখছে সে। মাটা তার একটু সুস্থ থাকলে যে কোনো একদিকে অন্তত বাঁচতে পারত সে। আপাতত সেটা করতে পারছে না একদম। কয়েক কদম হাঁটতে যথারীতি একটা সিএনজি পেয়ে গেল সে। শমশেরনগরের কথা জিজ্ঞাসা করতেই সিএনজি ড্রাইভার এর কথায় তার হুঁশ হলো স্টেশন এটা নয়, আরও এক স্টেশন যেতে হবে। খারাপ মেজাজ দ্বিগুণ খারাপ হলো রাহাতের। নিজের গাড়িটাও নিয়ে না আসার ভোগান্তি। গাড়ি সে ইচ্ছে করে আনেনি। আজকাল কোনো কিছুতেই নিজের উপর আত্মবিশ্বাস শক্তি পায় না সে। এতটা দূরের রাস্তা ড্রাইভিং করে আসার মতো মনের জোর পাচ্ছিল না। সড়কপথে ঘন্টার পর ঘন্টা বসে থাকার থেকে রেলে কর্মরত এক বন্ধুর সাহায্যে এসি কেবিনে একটা সিট বুক করে ট্রেনে এসেছে সে। সিএনজি কিছুটা দূরে এগিয়ে গিয়ে যাত্রী তুলতে দাঁড়ালো। রাহাত বিরক্ত হয়ে তাকায়। এই ধরনের ট্রান্সপোর্টে যাতায়াতে তার খুব একটা অভ্যাস নেই। রাস্তাঘাটে ঘন ঘন গাড়ি থামা সে একদম পছন্দ করতে পারে না। সিএনজি থামতে মাথা নিচু করে ভিতরে তাকালো এক যুবক, পাশে দাঁড়ানো একজন নারী। পুরুষটি নিজেই উঠে বসল, কণ্ঠ উঁচিয়ে ডাকল নিজের সাথে থাকা নারীটিকে, অনি, ব্যাগগুলো আগে দাও, হাতে দাও, পিছনে রাখি। অনিমা নিজের হাতের ঈদ শপিংয়ের গুটি দশেক ব্যাগ এগিয়ে দিল ভিতরে বসা সাজিদের দিকে। সাজিদ পিছনে রাখলো সেসব। অনিমা বসতেই চলতে শুরু করলো সিএনজি। বড্ড গরম বলো, একেবারে সকাল সকাল একেবারে রোজায় ধরে যাবে। গাড়ি না নিয়ে এসে খুব ভুল করেছি। সাজিদ টিস্যু দিয়ে স্ত্রীর কপালে ঘাম মুছে ধীর গলায় বলল, তোমারই তো মনে হলো ঈদের শপিংয়ে একটু ধাক্কাধাক্কি, ট্রান্সপোর্ট জার্নি না হলে চলে, এখন বোঝো ঠেলা। অনিমা মুখ গোমড়া করে মাথা নাড়ে। এসেছে তারা গতকাল। এখানে সাজিদের এক ফুপু শয্যাশয়ী। তাকে দেখে ঈদের শপিং সেরে নিয়েছে দুজনে। সকাল সকাল রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। আজকে ঈশানদের বাড়ির আয়োজনে থাকার জন্য কাল রাত থেকে কল আসছে। রাহাত গভীর চোখে অবলোকন করে কেন যেন দম্পতি কে চেনা চেনা লাগছে বোধহয় তার। কোথায় দেখেছে ঘটা করে মনে করতে পারল না, তবে মনে করতে পারল মিনিট 10-এর মধ্যে দেখেছে সে। নারীটিকে না দেখলো ভদ্রলোকটিকে সে খুব চেনে। গলা খাকড়ি দিয়ে বলল, এক্সকিউজ মি, আপনি সদরঘাট থানার এসপি সাজিদ তালুকদার? সাজিদ মাথা নাড়ে, স্বাভাবিক গলায় বলে, জি। আপনি চেনেন আমাকে? আমার বাসা শাহবাগে। কয়েকদিন আগে একটা কেসের থ্রিতে আপনাকে টেলিভিশনে দেখা হয়েছিল। সাজিদ মৃদু হাসে। এখানে স্থানীয় তেমন নয়, আমার হবু স্ত্রীর সাথে দেখা করতে এসেছে আর কি। কালকে ব্যাক করবো ঢাকায়। ভীষণ রাফ জার্নি হয়ে যাবে তো? তা হবে বলতে পারেন। অনিমা মাথা ঝাঁকিয়ে তাকালো রাহাতের দিকে। মিষ্টি গলা বলে, লাভ ম্যারেজ হচ্ছে? সামান্য হাসি ফুটল রাহাত। জি, লাভ ম্যারেজ। ঈদের দুদিন পর আমার মাকে নিয়ে একটু সিঙ্গাপুরে যাব ট্রিটমেন্টের জন্য। মেয়েটাকে না দেখে গেলে খারাপ লাগবে। ভীষণ ভালোবাসেন? ঘন চুলে হাত চালালো রাহাত, সামান্য মাথা ঝাঁকালো। ভীষণ ভীষণ ভালোবাসি। গোটা রাস্তা আর কারো মধ্যে তেমন কথা হলো না। সাজিদ ফোনে অফিসের কিছু ডকুমেন্ট দেখাতে ব্যস্ত। কেসটা নিয়ে গলা অবধি ডুবে আছে সে। কেন কুল কিনারা পাচ্ছে না। যদিও 1-2 দিনে কিছু আশা করা যায় না, তবুও মাথা জ্যাম ধরে থাকে কেসটা নিয়ে। নিজেদের এলাকায় সিভিল ড্রেসে শখানেক পুলিশ মোতায়েন করা, তো তাদের কঠোর ধারণা কালপিট এখনও এলাকাতেই আছে। নিজের এলাকাতে স্ট্যান্ডে নামতে দেখেও রাহাতকে কিছু জিজ্ঞাসা করার কথা মাথায় এলো না সাজিদের। ব্যাগগুলো হাতে নিয়ে রিকশা ডাকলো একটা। চন্দ্রকরণে আজ ভীষণ ব্যস্ততা সকলে। আজ 2টো রমজান বাকি আছে। প্রতি বছরের মতো এবারও এলাহি আয়োজন, ইফতারের আয়োজন করা হয়েছে দেওয়ান বাড়িতে।
বাড়ি ভর্তি মানুষজন, সকাল থেকে পাড়ার মহিলারা এসে বসে পড়েছেন সব ধরনের সাহায্য করার জন্য। গ্রাম থেকে চন্দ্রা দেওয়ানের বিশেষ অতিথিরাও যদিও এখনও পৌঁছায়নি। অনাথ আশ্রমের বাচ্চারা বিকেলের দিকে আসবে। বাড়ির বিশাল বাগানে প্যান্ডেলের কাজ চলছে পুরো দমে। খেয়াল রাখছে ঈশান আর নয়ন। রাইসুল দেওয়ান দুই ভাই সমেত বাদবাকি কর্ম কাজকর্মে তদারকি করছে। বাড়ির ভিতরের চিত্র একই ধরনের। পুরো ড্রয়িং রুমের মেঝেতে গোল হয়ে বসে আছে বাড়ির গিন্নি, এলাকার মহিলারা। রান্না বান্না কাটাকুটিতে ব্যস্ত। যদিও এত লোকের রান্নার জন্য বাবুর্চি চলে আসবে কিছুক্ষণের মধ্যে। নিজেদের যার যার ঘরদোর পরিষ্কার করছে বাড়ির মেয়েরা। গেস্ট রুম ঝাড়পোছ দেখিয়ে দিচ্ছে বুয়াদের। তিতির নিজের ঘর, ঈশানের ঘর দুটো ঘরই গুছিয়ে সকাল থেকে। আজকে সেহরির পর নামাজ পড়ে ঘণ্টাখানেক মাত্র শুয়েছিল বোধহয়। ধুলোর চোটে গা চিটচিট করছে এক প্রকার। নিজের কিছু জামাকাপড় এনে রেখেছে এ রুমে। আত্মীয় স্বজনরা আসলে বাড়ির সবাই কম বেশি জানবে তাদের বিয়ের কথা। তখন বারবার জিনিসপত্রের জন্য নিজের রুমে দৌড়াদৌড়িটা চোখে লাগে। ঈশানের আলমারি এক সাইডে নিজের সব রেখে সবাই এসে দাঁড়িয়েছে বারান্দায়। বাড়ির সামনে বিশাল জায়গা তাদের। বাগানের দিকে মানুষের যেন সমাগম কম। কাজ চলছে সেখানে। বাড়ির এক সাইডে চুলো খোঁড়ায় কাজ চলছে। দুটো বড় ষাঁড় বেঁধে রাখা হয়েছে জবাইয়ের জন্য। এসব কখন করবে এরা? বেলা কত হয়ে গেল? সময় দেখল বেলা বেশি হয়নি। ভোর ভোর উঠে এত কাজ করার জন্য মনে হচ্ছে এরকম। রেলিংয়ে কুনিয়ে ভর দিয়ে নিচে তাকাতে চোখ আটকাল তার ব্যক্তিগত পুরুষটার দিকে। কালো রঙের একটা টি শার্ট আর কালো কার্গো প্যান্ট পরা। হাত নাড়িয়ে নাড়িয়ে প্যান্ডেলের লোকজনদের সাথে কথা বলছে। কাজের ধরনে বুঝিয়ে দিচ্ছে হয়তো। মৃদু হাসল তিতির সেদিকে তাকে। কি সুন্দর না লাগছে লোকটাকে। রৌদ্রের তাপে ঘেমে নেমে একাকার। লালচে হয়ে গেছে মুখটা। মাথার সিল্কি চুলগুলো ঘামে ভিজে লেপ্টে আছে কপালের সাথে। গায়ে পাতলা টি শার্টেরও একই অবস্থা। পেশির শরীর আটকে দৃশ্যমান করছে শরীরে পেশির ভাঁজগুলো। নিজের খুলে যাওয়া চুলগুলো খোপা করে ফেলল একটা কাঁটার সাহায্যে। ঈশান অন্যদিকে ব্যস্ত পায়ে হাঁটা ধরতে নিজে এসে বসল বিছানায়। ফ্যান এসি রেখে এক মুহূর্তে সরলে গরমে যায়। অথচ লোকটা এই খাখা পোড়া রোদে কিনা কষ্ট করছে। নিচে যেতে নিষেধ করছে তাদের চন্দ্রা দেওয়ান। গ্রাম এলাকার মহিলা এক একজনের কথাবার্তার ধরন এক এক রকম। সুবর্ণা বিষয়টা নিয়ে সারাক্ষণ আলোচনা চলে তাদের মধ্যে। তাদের বাড়ির মেয়েদের মনে এসব নিয়ে কোনো প্রভাব পড়ুক তা তিনি চান না। রাইসুল দেওয়ানও একই আদেশ দিয়েছেন মেয়েদের। আপাতত যখন সব মহিলারা বাড়িতে আসবেন গল্প করতে করতে আয়োজনে সাহায্য করতে, তখন অন্তত নিচে নামার দরকার নেই তাদের। খানিক বাদে নামলে হবে। নিশি নুড়ি বোধহয় নিজেদের ঘর গোছাতে ব্যস্ত। তমার মা বাবা চলে এসেছেন। তমা আর ওর ছোট্ট ভাই এখনো আসেনি। সম্ভবত ঘুম থেকে ওঠেনি। রিশা, রোশনি, রাফি তিনজনে এলাকার আরও ছোট্ট ছেলেমেয়েদের সাথে দৌড়দৌড়ি করছে। তারা মহা উৎসাহী হয়ে আছে কখন ষাঁড় দুটো জবাই হবে। উপরে এসে খবর দেবে বোনদের সেটা। এই নিয়ে হাজারবার এসে প্রশ্ন করছে বাবা আর ভাইদের। ঈশানকে খুঁজছে আপাতত তারা। আর কারো দেওয়া তথ্যে ঠিকমতো বিশ্বাস করে উঠতে পারছে না তারা। ঈশানকে পেলে রাইহান দেওয়ার এর সাথে টাকা পয়সার হিসেব মেলানোর সময় সদর দরজার পাশে দাঁড়ানো দুজনে। কলমে কলমে জিনিসপত্রের দাম কত, কেমন খরচ চলছে আর কত লাগবে তা কথাবার্তা। তিনজন বড় ভাইকে দেখে ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে দুপাশ থেকে জাপটে ধরল তিনজনেই। ঈশান না তাকে অবাক হলো। এ বাড়ির এমন তাকে জাপটে ধরার সাহস এই তিন বুচ্চুর। বাপ ভাইয়ের দরকারি আলাপ বুঝতে পেরে তারা হই হাল্লা করল না। ওখানে চুপচাপ দাঁড়িয়ে রইল। রাইহান সাহেব যেতেই ঈশানের হাঁটু ভেঙে বসল ভাই বোনদের সামনে। রিশা, রোশনি একটু ক্লাসে এগোলে বয়সে একদম বাচ্চা, আর রাফি তো বাচ্চাই। তিনজনকে এক সারিতে দাঁড় করিয়ে নরম গলায় জিজ্ঞাসা করলো কী দরকার। সবার আগে বলার জন্য দুহাত নেড়ে উঠল রোশনি। তবে তাকে বলতে না দিয়ে রাফি চেঁচিয়ে উঠল, গরু দুইটা আল্লাহ আকবার দেওয়া হবে কখন ভাইয়া? ঈশান ফোলা গাল টেপে রাফির। কোরবানিতে গরু
এর সময় বারবার আল্লাহ আকবর বলতে দেখে রাফির মাথায় ওটা ঢুকে গেছে। মৃদু হেসে বলল, মিনিট 20 পরে। তিনজনে আগলি হাসি হাসি মুখ মলিন হলো। চোখাচোখি করলো তিনজন। ঈশান ভুরু জোড়া তুলে জিজ্ঞাসা করলো, কি হলো আবার? রাফি একদম ঘেঁষে দাঁড়ালো ভাইয়ের কাছে। এক হাতে ভাইয়ের কাঁধ আগড়ে ব্যস্ত গলায় বলল, বারবি বলেছিল যখন আল্লাহ আকবর হয় তখন যেন খবর দেই। তো দিবি। সে তো গোসলে যাবে, শ্যাম্পু খুঁজলো, গোসলে গেলে তো অনেক সময়। এদের চিন্তার কারণ যুক্তিসত্য। মেয়ে মানুষের গোসল গিয়ে এত কি করতে পারে, যার কারণে ঘন্টার পর ঘন্টা সময় লাগে জানা নেই ঈশানের। তিতিরের ক্ষেত্রে এটা সে বেশি লক্ষ্য করেছে। একদম, বিশেষ করে এ দুদিনে। ভুলে একবার বাথরুমে ঢুকলে 2 ঘন্টা সময় শাওয়ার নিয়ে বেরোয়। জিজ্ঞাসা করলে জবাব পায় না মোটেও। মেয়েটা তাকে আবার ইগনোরের উপর চলে বেশিরভাগ। তাই ভাই বোনদের তাকিয়ে বলল, আমি তো রুমে যাব, তাহলে বলে দিব একটু পর শাওয়ার নিতে চলবে। তিনজনে মাথা ঝাঁকলো একসাথে। খুশি হলো ঈশান বলে দিতে চাওয়ায়। এই খবরটা তাদের তো আবার বাকি বন্ধু বান্ধবদের জানাতে হবে। এরা হইচই করে সবাইকে জানাতে ছুট দিতে মৃদু হেসে নিজের ঘরে এলো ঈশান। বিছানার ওপর গোসলে কাপড় চোপড়। তিতির নেই। রাফির ভাষ্যমতে শ্যাম্পুর খুঁজে গেছে বোধহয় নিশি বা নুরির কাছে। গায়ের ঘাম চিটচিটে ভেজা টি শার্টটা খুলে চেয়ারের উপর মেলে বিছানায় দুহাত পিছনে দিয়ে খানিক হেলে বসলো। এসিটাও ফুল দেওয়া। তিতির গোমরা মুখে ঢুকলো খানিক পর। ঘরে ঢোকার পর টের পেল ঈশান মেয়েটার পায়ে নুপুরের জোড়া খুলে রাখা, যে কারণে শব্দটা কানে আসে না আজকাল। ঈশানের উদাম গায়ে দেখে মুখ বাঁকালো তিতির। দৃষ্টি সরিয়ে এসে ফোন খুঁজল নিজের, সেটাও পাচ্ছে না। ঈশান আর চোখে দেখছে বিরক্তমাখা মুখখানা। গম্ভীর গলা বলে, কি খুঁজছিস? ফোন? যাবি শহরে? ফোনে কাজ কি? নয়ন ভাইকে শ্যাম্পু আনতে পাঠাবো। ঈশানের আচমকা মেজাজ খারাপ হলো। তিতির উদাস গলায় উত্তরগুলো দিচ্ছে তার, যেন নেহাত জোর করে দিচ্ছে উত্তর। তারপরে শ্যাম্পু আনতে নাকি পাঠাবে নয়নকে? মানে কি? কি শ্যাম্পু? তিতির তাকায় না ঈশানের দিকে। লোকটার উদাম শরীরের দিকে দৃষ্টি দিতে পারে না সে। হাত পা কাঁপে। এই বাজে সমস্যাটা নিজের উপর ভীষণ বিরক্ত। এই কারণে কথা বলতে এলোমেলো হচ্ছে তার। খাটের তলায় নিচু হয়ে খুঁজতে খুঁজতে জবাব দিল, নয়ন ভাই জানে। বারবার এক নয়ন ভাই নয়ন ভাই। রাগ চড়ে গেল মাথায়। ঝড়ের গতিতে এসে দাঁড়ালো তিতিরের সামনে। মেঝে থেকে সোজা হয়ে ঈশানকে এমন সামনে তপ্ত চোখে তাকিয়ে থাকতে দেখে চমকালো ভীষণ। 2 পা পিছিয়ে যেতে সঙ্গে সঙ্গে ঈশানের প্যান্টের পকেটে হাত দিয়ে স্থির দৃষ্টি দিল। রেগে কিছু বলল না, তবে গম্ভীর গলা বলল, আমি আমি এনে দিচ্ছি। নাম বল। বড় বড় হলো তিতিরের চোখ জোড়া। ঈশান এনে দিবে তার জন্যে সব? আপনি? হুম। কেন? কাজে যাবেন বুঝি বাইরে? না, তাহলে? দরকার হলে যাব না? বল নিয়ে আসি। শুধু আমার জন্য আমার শ্যাম্পুর জন্য? কপাল কুঁচকেলো, সামান্য মাথা নাড়ল ঈশান। তিতির হতভম্ব হলো। বিশ্বাস হলো না সহসা নিজেকে। ঈশান আনবে শ্যাম্পু? তার জন্য যাবে মার্কেট? বিশ্বাসযোগ্যতা? ব্যস্ত গলায় বলল, আপনাকে কষ্ট করে যেতে হবে না। আমি নয়ন ভাইকে বলে দিচ্ছি, সে কাউকে দিয়ে আনিয়ে নেবে। রাগ সংযত করে ভারী গলা বলল, তোকে আর কতবার বলে দিতে হবে যে আমি তোর হাজবেন্ড হই? যা দরকার আমাকে বলতে। তোর সমস্যা কি? ঈশান যতবার এই তীব্র অধিকারবোধ থেকে নিজেকে তিতিরের হাজবেন্ড বলে দাবি করে ততবার বুকের ভিতরটা উথাল পাতাল শুরু হয়। কণ্ঠ নামিয়ে বলে, আগে তো কখনো এমন করেনি, তাই অভ্যাস নেই আর কি। করিনি তাহলে অভ্যাস? তিতির জবাব দেয় না। দৃষ্টি সরিয়ে রাখে ঈশানের থেকে অন্যদিকে। ঈশান আলমারি থেকে শুকনো একটা টি শার্ট গায়ে জড়াতে জড়াতে বেরিয়ে যেতে উদ্যত হয় ঘর থেকে, তবে যায় না। কি মনে করে ঘুরে দাঁড়ায় বেড সাইডে টেবিলের সামনে। খানিকক্ষণ ড্রয়ার হাতে বের করে একটা মাঝারি বক্স। বস এখানে। তিতির জিজ্ঞাসা চোখে তাকায়। চোখের ইশারায় এগিয়ে এসে বসতে বলে ঈশানকে। ধীর পায়ে তিতির এসেও বসে। ঈশান বাক্সটা খুলে সামনে ধরলে একজোড়া ভীষণ সুন্দর নুপুর। তিতির হা হয়ে ঘুরল। মিনমিন করে বলল, নুপুর কোথায় পেলেন? তিতিরের কথার জবাব দিল না ঈশান। হাঁটু গেড়ে মেঝেতে বসলো। আলতো হাতে তুলে নিল তিতিরের পা জোড়া। থমকে গেল তিতির। চমকে সরিয়ে ফেলতে চাইল, তবে ঈশান তা হতে দিল না। ঠান্ডা স্পর্শ পেতেই তাকালো পায়ের দিকে। সুন্দর একজোড়া নুপুর পরানো তার পায়ে। ঈশানের
তিতিরের আশ্চর্য মুখের দিকে তাকালো, হাজ কিশোরে বলল, ঈশান আশরাতের নিশ্চয় বউয়ের জন্য নূপুর কেনার সামর্থ্য আছে। তিতির লাজুক দৃষ্টি নামায় মিনমিন করে বলে, সেটা কখন বললাম যে নেই? হঠাৎ তোর নূপুরের শব্দে সকালে ঘুম না ভাঙলে সেটা সকাল হলো নাকি? সহজ সরল স্বীকারোক্তিতে বুকের বাঁ পাশটা চিনচিন করে উঠল তিতিরের। তার নূপুরের এক পাট খুঁজে পাচ্ছে না দুদিন হলো, বাধ্য হয়ে আর একটা খুলে রেখে দিছিল। ঈশান যে সেটা খেয়াল করছে বা করতে পারে ঘুণা করে আন্দাজ ছিল না তিতিরের। বিধায় আচমকা ঈশানের এহেনকার যে স্তব্ধ হয়ে রইল সে। ঈশান নিজের হাতে তালুতে নিল তিতিরের পাজরা, ফর্সা পায়ে চকচক করছে নতুন অলংকার। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল ঈশানের দিকে। খুলবি না নুপুর জোড়া? ভারী কেন এত শব্দ যেন কানে এসে তাই? যতদিন কপালে একটা মিষ্টি চুমু এঁকে ঘুম না ভাঙাচ্ছিস ততদিন সকালবেলা বিছানা ছেড়ে যখন উঠবি এই শব্দ যেন আমার ঘুম ভাঙবে, মনে থাকবে? লাজে রাঙা হয় তিতিরের মুখখানা, জবাব দেয় না। ঈশানের খসখসে হাতের তালু রাখা তার পাজোড়ার দিকে তাকিয়ে বিছানার চাদর খামচে বসে থাকে। ঈশানের ভীষণ ইচ্ছে করছে পাজোড়া আলতো ভেজা চুমু খেতে, তবে সেটা আপাতত করা যাবে না। নেশা জাতীয় জিনিস আপাতত কঠোরভাবে নিষিদ্ধ। মেয়েটা যতদিন না ইজি হচ্ছে তার সাথে ততদিন সে খুব একটা চেষ্টা করবে না মেয়েটাকে বিব্রতকর অবস্থায় না ফেললে। তবে যতটুকু করার দরকার ততটুকুই সে করবে, না হলে অস্থিরতা থামবে না তার। এই যেমন ওই কমলা কুয়ার মতো মিষ্টি উষ্ঠজোড়ায় স্বাদ সকাল বিকেল নিতে মন চায় তার। একবার পেলে বারবারে সে নেশা হয়, যেটা হয়ে গেছে বোধহয় তার। 10 মিনিট অপেক্ষা কর, আমি শ্যাম্পু পাঠিয়ে দিচ্ছি। কোনটা মেসেজ কর আমাকে, নাম মনে থাকবে না। এখানে আর সময় নষ্ট করে না সে। ঘরে এসেছিল তিতিরকে দেখতে, সাথে রেস্ট নেওয়ার জন্য। দ্রুত মেয়েটাকে শ্যাম্পু দিয়ে আবার কাজের ওদিকটা দেখতে হবে। তার বাবা যদি টের পায় সে সেখানে এনে আরেক দফা ধমকাধমকি শুরু করে দেবে। নিচে প্রচুর মানুষের আনাগোনা শব্দ ভেসে আসছে কানে। গরু এর কাজ শেষে কসাইরা দ্রুত মাংস কাটার কাজও শেষ করে দিয়েছে। পুরোদমে রান্নার প্রস্তুতি চলছে এখন। ডেকোরেশনের লোকেরা চেয়ার টেবিল সাজাতে ব্যস্ত। বাড়িতে মানুষের গিজগিজ করছে। চন্দ্রদাওয়ানের গ্রামের লোকজন এসে পৌঁছেছে কিছুক্ষণ আগে। গ্রামের এক গাদা আত্মীয় স্বজনের বাড়ি পরিপূর্ণ একেবারে। ছোট বাচ্চাদের ছোটাছুটিতে মুখরিত বাড়িটা। নিশি সবেতে নেমেছে নিচে। নুরি তিতির কাউকে ডেকে সাড়া পায়নি। মায়ের সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছে আপাতত। তমা তিতির বারান্দায় দাঁড়িয়ে দেখছে নিচে মানুষজনের নিদারুণ ব্যস্ততা। বেশ লাগছে দেখতে। দুজনের চোখ ব্যস্ত হয়ে খুঁজছে দুজনের প্রিয় মানুষকে। আপাতত কাউকে দেখতে পাচ্ছে না। দুপুর এসে গড়িয়েছে সময়। সকাল থেকে দ্বিগুণ গরমে অতিষ্ঠ একেবারে। আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা থাকলেই পারত। এমনিতে রোজ রোজ বৃষ্টি নামে, মেঘ সেজে থাকে আকাশে। আজকে বৃষ্টি নামলে একটু তো রোদটা কম থাকলে হতো। নিজের বাড়ি অথচ নিজেরাই নিচে নামতে পারছে না। সকাল থেকে ঘরবন্দি মতো রয়েছে। রিশারা তিনজন কি সুন্দর ছোটাছুটি করছে সারা বাড়ির বাইরে, তাদের আটকাচ্ছে না কেউ, আটকানোর কেউ নেই। তিথি দীর্ঘশ্বাস ফেলল। বড় হওয়াটা কিন্তু ভালো জিনিস না তমা। যত বড় হবি তত জীবনের সুখের আয়ই কমবে, বেঁচে থাকার আয়ু কমবে। হাজার একটা জ্বালা যন্ত্রণা নিজেকে সামলাতে হবে। ছোট তো কত ভালো ছিলাম, ওদের দেখ, না আছে চিন্তা না আছে ভাবনা। তা ঠিক, আগে মনে আছে এরকম আমরাও ছোটাছুটি করতাম ছোটবেলায়। তখন ছুটতে নিষেধ করতো, ওরে পা ভাঙবে বলে। না কারো নিষেধ শুনতাম না কারো মানতাম। তিতির তমা সেসব দিনের কথা মনে করে হাসি পেত। তখন ঈশান ভাই পকেটে হাত দিল তোকে দিতে। কি ছিল ওতে? শ্যাম্পু। কোথায় পেল? তিথি ভুরু কুচকে তাকায়। গাধার মতো প্রশ্ন। কোথায় পাবে মানে? দোকান থেকে। কার ওটা? আমার। ঈশান ভাই কেন দিল? তোমার বাচ্চাদের মতো প্রশ্নে মেজাজ খারাপ হচ্ছে তিতিরের। কেন? কিভাবে? হাজার এক কথা বাড়তি কথা অসিষ্ট করে ফেলছে মেয়েটা। বিরক্ত মাখা গলা বলল, আমার শ্যাম্পু শেষ হয়ে গেছিল তাই এনে দিলেন উনি। তোমার চোখ বড় বড় হয়ে গেল। হা করে মুখখানা চাপিয়ে জিজ্ঞেস করল, বলিস কি? এনে দিল তুই বলতে? তিতির ঠোঁট উল্টে নিচের দিকে ঈশানকে খুঁজছে, তার চোখ জোড়া নির্বিকার করে জবাব দেয়,
আমি বলতে যাব কোন দুঃখে? আমি তো নয়ন ভাইকে বলতে যাচ্ছিলাম। সেটা শুনে সে কাউকে দিয়ে নিয়ে আসলো মনে হয়। ঈশান নিজেই গিয়েছিল মোড়ের দোকানে। তমা আসার সময় ঈশানকে নিয়ে আসতে দেখেছে সেটা। নিজেই হয়তো দিতেও আসতো। তবে রাশেদ দেওয়ানের ডাক পড়া এদিকে তমাকে বাড়ি ঢুকতে দেখে তার হাতে দিয়েছে। তমা অতি উচ্ছ্বাসিতভাবে ঘেঁষে আসে তিতিরের কাছে। বাঁকা গলা বলে, প্রেম তো ভালোই মাখোমুখো হয়েছে দেখছি। না হলে ঈশাদ আহসান দেওয়ান তিতির পাখির জন্য নিজে পায়ে হেঁটে এই রাস্তায় দুপুরে খাখা রোদে মধ্যে শ্যাম্পু কিনতে যায়। তিতির নিজের রক্তিম গাল দুটো আড়াল করতে অন্যদিকে তাকায়। নিজেও দোলনায় পা দুটো তুলে বসলো। তমার পাশাপাশি আসা তিতির পা তুলে বসতে নুপুরের জোরালো শব্দে আরেক দফা খামচে ধরল তমা তিতিরের হাতের বাহু। চেঁচিয়ে বলল, এটা কোথায় পেলে? কি প্রিটি! নিজের পায়ের দিকে এক নজর দিয়ে ধীর গলা বলল, তোর ভাই দিয়ে গেল একটু আগে। আগেরটা হারিয়ে ফেলছিস? ওটা পেয়েছিস? মাথা নেড়ে তিতির, পায়নি এটা, তার জন্যই দিল ওটা। তমা গদগদ হয়ে একেবারে। প্রেম জমে ক্ষীর, এটা স্বীকার করবি না তাও? তোর ভাই একটাবারের জন্য বলেনি ভালোবাসি। সময় লাগবে নাকি তার ভালোবাসতে? কিসের প্রেম হবে তো? তমা এক হাত জাপটে ধরে তিতিরের কাঁধ পিছল গলায় বলল, ভালোবাসি সামান্য শব্দ মাই বেবি। ওটা তো চাইলে উচ্চারণ করে ফেলা যায়। সবাই না বাসলেও ভালোবাসি বলে। আমার ভাই না হয় ভালোবেসে তবে ভালোবাসি বলল, সেটা ভালো নয় কি? এছাড়া এই যে কত ছোট ছোট জিনিস লক্ষ্য করে যত্ন করছে, এসব ভালোবাসা নয়। সত্য, তুই আর তোর জাত্রের ভাইয়ের ভালোবাসা অসহ্যকর বিষয়। তোমা খিলখিলিয়ে হাসে। ঈশানের কথা তুলতেন রাঙা হয় তিতিরের মুখখানা। লজ্জায় লুটোপুটি খায় একবারে। ভালোবাসা গলে যায়, অথচ জেদের কাছে হার মেনে কেউ মুখে স্বীকার করতে নারাজ। ক্রমাগত ফোন বেজে যাচ্ছে নুরির। ফোনটা 3 দিন হলো বেজেই যাচ্ছে। সেদিনের রাতের বিশ্রীর ঘটনার পর ভুলেও ইয়াজের ফোন তুলে নেয় সে। আর না তো রিপ্লাই করছে। যতবার ইয়াজ কল করছে, আবেগী বার্তা দিয়ে মেসেজ করছে, ততবার চোখের সামনে ভেসে ওঠে ওই ঘৃণার দৃশ্যগুলো। গা গুলিয়ে ওঠে তার, কান্না পায় ভীষণ। ভালোবাসার সব অসহায় লাগে। মন তো বলে সব ছেড়ে ছুঁড়ে ক্ষমা করে দিতে মানুষটাকে। আবার নারীসত্তার কঠোরভাবে নিষেধ করে সেটা। মানসিকভাবে বিধ্বস্ত, না খেতে পারে না ঘুমাতে পারে। ঘরময় অন্ধকার করে শুয়ে থাকে সারাক্ষণ। কাউকে বলতে পারছে না কিছু। দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে উঠে বসে। দরজা ঠেলে ভিতরে ঢুকলো নিশি। ভেজা চুল, গোসল করেছে হয়তো। দ্রুত কভার থেকে হেয়ার ড্রায়ার নিয়ে বসে পড়লো চুল শুকাতে। জানলা দরজার পর্দাগুলো এমন হাট করে টেনে দেওয়া দেখে ভুরু কুঁচকে গেল। উঠে গিয়ে টেনে দিল। দিনের বেলা এমন অন্ধকার করে বসে থাকিস? কেমন লাগে তোদের? খারাপ না, নিচে চল। পাড়ার চাচিরা সবাই চলে গেছে। দিদা নিচে যাওয়ার পারমিশন দিয়েছে এখন। দিদার ওই ক্যাটকেটে লোকজন তো আছে। নিশি হেসে ফেলল। তারা সবাই আতঙ্কে থাকে তাদের দিদার এসব প্রত্যন্ত গ্রামের আত্মীয়স্বজন নিয়ে। তারা তো আছে, কাল অবধি থাকবে। নুরি বুক বাঁকায়। তাহলে কাল অবধি এমন পালিয়ে পালিয়ে বেড়াতে হবে? অসহ্য। নিশি হাতের কাজটা ছেড়ে পা তুলে এসে বসে বিছানায়। নুরি শুয়েছিল বিধায় চুলগুলো বেশ এলোমেলো দেখাচ্ছে। কেঁদে কেটে মুখটা ফোলা ফোলা। কেঁদেছিস তুই? নুরি অপ্রস্তুত হয় খানিকটা। দু হাতে মুখ টলে মাথা নাড়ে দুদিকে। কাঁদিনি। মনে হচ্ছে কেঁদেছিস। চোখ টোক ফুলিয়েছে। ঘুমিয়েছিলাম তাই হয়তো। নিশি মুখে কিছু জিজ্ঞাসা করে না। চঞ্চল নুরি বদলখানা বেশ চোখে পড়েছে তার। বেশ কয়েকদিন হলো এমনই দেখাচ্ছিল। 2-3 দিন হলো সেটা আরও বেড়েছে। আর কারোর সাথে কথা না হলেও তার ভাই বোনদের চঞ্চলতা এখনো কমেনি এর আগে। এবার প্রথম নুরির এমন পরিবর্তন। এটা নিয়ে সে ভাবেনি তা নয়, তবে সময় দিতে চায় নুরি এর নিজের মুখে সেটা বলার জন্য। কোনো সমস্যা কিনা, কিছু নিয়ে ভাববার আছে কিনা। তবে নুরি মুখ ফুটে কিছু না বলে সেও জোর করেনি একবার। তার দৃঢ় বিশ্বাস, আজ না হয় কাল নুরি নিজ থেকে বলবে সেসব। আপু, নিয়াজ ভাই এসেছে? ওরা তো সবাই সকাল থেকে এসেছে। সেদিন মা বলেছিল তোমার জন্য একটা বিয়ের কথা বলেছে বড় বাবার এক বন্ধু। মা বলেছে আমাকেও। নিয়াজ ভাইয়ের কথা বাড়িতে জানাবে না? নিশ্চয় হাস্যোজ্জ্বল মুখটা মলিন হয়।
এটাই তো ভয়ে নিয়াজের কথা বাড়িতে জানানোর পর সবাই কী রিয়েক্ট করবে। নিয়াজ তো বিশাল ভয় পায় ঈশানকে নিয়ে। এতদিনের বন্ধুত্ব, এতদিন বলতে বুদ্ধি হওয়ার পর থেকে প্রথম বন্ধুত্ব দুজনে। সেই বন্ধুর প্রেমে সাথে বিগত 8-10 বছরের প্রেম। এতদিন জানলে ঈশানটা কেমন রিয়াক্ট করবে কে জানে, ভুল বুঝবে নাকি। নিয়াজ কথা বলবে ভাইয়ের সাথে জলদি। নুরি হেলান দিয়ে বসে উদাস গেল বলে, নিয়াজ ভাই না মনের মতো ছেলে না, তাকে যে কেউ পছন্দ করবে। আমাদের বাড়ির সবার আপত্তি থাকবে না। দেখো কি জানি ভয় হয়, তবুও অশান্তি না হয় ভাইয়ের সাথে আবার। নুরি বোনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, বুকের ভিতরে জমাট বাঁধা কথাগুলো ঘুরপাক খায় ক্রমাগত। নিয়াজ ভাই তোমাকে খুব ভালোবাসে আপু। নিশে সামান্য হাসে। সে জানে ওই পাগল ছেলেটা ঠিক কতটা পাগল। তার জন্য ভালোবাসার দাবি নিয়ে সে আগে এগোলো। নিয়াজ সেটাকে স্বীকৃতি দিয়ে এতগুলো বছর আগলে রেখেছে, তাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রেখেছে খুব। বিয়ের তাড়া দেয় না, সকাল বিকেল কাছে চায় তোমাকে সর্বক্ষণ। তবে তোর নিয়াজ ভাইকে তো জানিস, পাগলামিটা আমার আর ভাইদের সাথেই করে শুধু। এমনিতে ভীষণ ম্যাচিওর বুঝদার। কাছে চায় সেটা বৈধ উপায়, সর্বোচ্চ পাগল করে চুমু খাওয়ার বায়না করে সময়ে সময়। এর বেশি এক বন্ধু না। নুরির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চায়। আর তারা নিশির সম্পর্ক বরাবর বোন কম বন্ধু। তারা একে অপরের যতটা ইজিলি সবটা বলতে পারে, আর কারো সাথে সম্ভব না। যেমনটা সম্পর্ক তমা আর তিতির মধ্যে, কিছু জিজ্ঞাসা করা বা শেয়ার করার আগে দুবার ভাবতে হয় না। তবে আজ কেন ভাবছে সে জানানো উচিত নয় কি? এর একটা সমাধান চাওয়া উচিত নয়? সারাদিনের ব্যস্ততা শেষে ইফতারির সময় আসন্ন প্রায় আর ঘণ্টাখানেক বাকি। এর মধ্যে প্রায় সকলে চলে এসেছে। চন্দ্রাদাওনের আশ্রমের বাচ্চারা, এলাকার মানুষজন, তাদের সকল আত্মীয় স্বজন তো আছে। নিচে সারি সারি টেবিলে চেয়ারে বসতে দেওয়া হয়েছে সকলকে। বাড়ির ভিতরে এসে বাড়ির মহিলারা, বাইরে গ্রামের মহিলাদের জন্য আলাদা বসার জায়গা আছে। তিতিরা 4 বোন ওপর থেকে নেমে নিচে নামতে বেশিরভাগকে নজরে আটকালো তিতিরের দিকে। বাকির বাড়িটা থেকে পড়াশোনা করে বিধায় চেনে সকলে। একমাত্র তিতির থাকে না বাড়িতে। তিতিরা নেমে এসে বসলে চন্দ্রদাওয়ানের পাশে মেঝেতে বসার ব্যবস্থা করেছে। চন্দ্রদাওয়ান অবশ্য বসা হুইল চেয়ারে। এটা তোমার মেয়ের ঘরের নাতনিটা না বাবু? প্রতিবেশী এক যার কথায় মৃদু হেসে তিতিরের মাথায় হাত বুলালো চন্দ্রদাওয়ান। আমার পুতুলটা অনেক বড় হয়ে গেছে, দেখেছিলাম কতটুকুন, তারপরে কত বছর দেখিনি। মহিলা আগ্রহ চোখে তাকালো তিতিরের দিকে। বলা বাহুল্য সকলে প্রায় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। তা তুমি কি তোমার চাচার সাথেই থাকো? মাথা নাড়ল তিতির। বিনয়ের সাথে বলল, না, হোস্টেল থেকে। ছোট আব্বুর বাসা থেকে আমার ভার্সিটি দূরে। আগে স্কুল করতাম সেখান থেকে, পরে শিফট হয়েছি। তোমার চাচা ছোট ছেলেটার সাথে তোমার বিয়ের কথা চলতো না? তিতির থমকা থাকায় চন্দ্রদাওয়ানের দিকে উত্তরটা চন্দ্রদাওয়ান নিজে দেয়। ওটা কথার কথা হয়ে থাকে, তেমন কিছু না। কথার কথাগুলো আগে পরে সত্য হইয়া বইসে থাকে। সুন্দরী যুবতী মাইয়া ঘরে থাকলে এমনই হবে। বিয়ে দিয়ে দাও চাইলে, মাইয়া ঘরে লেগে লাভ কি? তাছাড়া তোমাকে ঈশানের সাথেও তো কানাঘুষো শুনি কয়েকদিন হলো। বিয়ে নাকি দিতে চাও ওদের? দিলে দিয়ে দাও। আগে পরে ওই পাড়ার সুবর্ণর কথা কাহিনি গইটা যাইতে পারে। তাছাড়া তোমাগো মাইয়ার উপরে বদনজর বেশি পড়বে। তিতির মাথা নিচু করে বসে থাকে। চন্দ্রাদমন কথা বাড়ান না। এদের সাথে যুক্তিতর্কতে পারা যাবে না। মাঝখান থেকে কথা বলবে। ইফতারির সময় এসেছে প্রায়। তিতির ব্যস্ত চোখে অযথা খুঁজে ঈশানকে। ঈশান এখানে আসার সম্ভাবনা নেই, তবুও খুব করে ইচ্ছে করছে লোকটা এসে সবার সামনে তাকে স্ত্রীর পরিচয়টা দিক। চন্দ্রা নাতনির দিকে তাকায়। তমা উৎসুক করছে মুখের উপর কিছু বলতে। দিদার চোখের ইশারায় চুপ করে যায়। চন্দ্রা তখন গম্ভীর গলে বলে, আজান দেবে। বাড়িতেই আলোচনা রেখে দোয়া কালাম পড়ো সকলে। বিষয়টা নিয়ে আলোচনা দীর্ঘ করতে না পেরে বড্ড হতাশ হলো যেন সকলে। আর চোখে সকলে দেখছে তিতিরের সব বোনদের। চন্দ্রাদয়নকে ভয় ডর পান তারা। তার আশকারা না পেয়ে নিয়েও আলোচনা আর বাড়াল না। ইফতারি শেষে নামাজ পড়ে রাতে খাবারের জন্য বসানো হয়েছে সকলকে।
বাইরে হই হুল্লোড় চলছে একেবারে। বাড়ির ছেলেরা সকলে নাক অবধি ডুবে আছে, এটা সেটা নিয়ে ছুটতে হচ্ছে এদিক ওদিক। বাড়ির মহিলারা ভিতরে সকলকে নিয়ে ভীষণ ব্যস্ত। তিতির ফোনেটা নিয়ে কার্টুন দেখতে দেখতে সোফায় বসে খাবার খাচ্ছে রাফি। কার্টুনের লোভে হাত দিয়ে খাবার খাচ্ছে সে। আচমকা কল বেজে ওঠায় দারুণ বিরক্ত হলো। কেটে দিল সুন্দরভাবে, তবে থামার নামগন্ধ নেই। একের পর এক বেজে যাচ্ছে কলটা। ঘাড় ঘুরিয়ে পিছনে ঘরভর্তি মানুষের মধ্যে তিতিরকে খুঁজল না সে। চোখে পড়ল তবে ঘরের অন্য পাশে নুরি আর তোমার সাথে ড্রয়িং রুমে এক কোণে বসে খাবার খাচ্ছে। এত মানুষের হট্টগোলের মধ্যে রেখে জীবনেও পাওয়া যাবে না। প্লেটের দিকে তাকালো সে। নিজের খাবার শেষ হয়নি। তার মায়ের কড়া আদেশ ছিল খাবার শেষ না করা পর্যন্ত এক পাও যেন না ওঠে। অগত্যা পঞ্চমবারের মতো কলটা কেটে খাওয়ায় মন দিল। সাথে চালু হলো ফোনে নট ডিস্টার্বিং মোড। প্রায় আধ ঘন্টার পর উঠে গিয়ে ফোন গুঁজে দিল তিতিরের হাতে। তিতিরা তখন খাওয়া শেষ করে নিচতলার বারান্দায় দাঁড়িয়ে বাইরে আয়োজন দেখছে। রাত্রিবেলা ধরনের আয়োজন বরাবরই ভালো লাগে। ন্যাস্টালজিক আগে বলতো। একটা নাম্বার থেকে বারবার ফোন আসছিল বারবি অনেকবার। তিতির ভুরু কুচকে ফোন খোলে। আননোন নাম্বার। ট্রু কলারে শো করে না কারোই নাম। ব্যাক করবে কি ভাবতে ভাবতে 18তম ভেসে উঠল ফোনের স্ক্রিনে। বড় বড় হয়ে গেল তিতিরের চোখ জোড়া। কেঁপে উঠল থরথর করে। তোমার নজর এল না সেটা। তিতির অসহায় চোখে তাকাতে ঈশান করালো খানিকটা সরে আসতে। তিতির আসলো, ফোনটা তুলে দিল তোমার হাতে। মেসেজে লেখা পড়ি, আমি তোমার বাড়িতে, বাইরে এত এত আয়োজন, এখানে আছি, একটা বার একটু আমার সাথে দেখা করো প্লিজ। করতে হবে দেখা, কল ধরছো না। আমি কিন্তু দেখা না করে এক পাও নড়ব না। এই শেষ মেসেজটা। এর আগে একই ধরনের মেসেজ, অসংখ্যবার কল। তিতির জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় এই থেকে তোমার থেকে জবাবের সে। তোমার ফোনটা হাতে দেয় তিতিরে। গম্ভীর গলায়, যা মনে হচ্ছে লোকটা দেখা না করে যাবে না। বাড়িকে দেখলে ফেলে সর্বনাশ হয়ে যাবে। বাড়ির সবার কথা তার ভাইয়ে জানলে সর্বনাশ। সেদিন যে রিয়াক্ট করেছে, আজকে আবার দেখলে খুনাখুনি হবে একটা। কথা শেষ হতে না হতে ভাইব্রেট করে উঠে ফোনটা। কি করব? বাড়ির পিছনে আসতে বল, আমিও যাচ্ছি সাথে, জাস্ট 2 মিনিট। তিতির খামচে ধরে তোমার হাত ব্যাগ করে বলে, না গেলে হয় না? আমার একদম মন সায় দিচ্ছে না তোমার একই কথা মনে হচ্ছে সত্যি তো। তবে যা বুঝছে লোকটা দেখা না করে যাবে না। সেদিন যা পাগলামি করছে বিশ্বাস নেই এক ফোঁটা। সেদিন কেমন উন্মাদের মতো করলো দেখলি না? যদি সত্যি সত্যি বাড়ির ভিতরে চলে এসে সিনকেট করে তখন কি করবি? তিতির আচমকা কান্না পাচ্ছে। বাড়ি ভর্তি এত মানুষ, একটা পরপুরুষের সাথে এত রাতে সবার চোখ এড়িয়ে দেখা করতে যাওয়া নেহাত দৃষ্টিকটু দেখায়। কারো চোখে পড়ে গেলে কেলেঙ্কারি ঘটার সম্ভাবনা প্রচুর। তবে আপাতত কিছু করার উপায় নেই। রাহাত ক্রমাগত টেক্সট করে যাচ্ছে। যতদূর মনে হচ্ছে যে কোনো সময় বাড়িতে চলে আসতে পারে। অন্য দিন হলে না হয় একটা মীমাংসা করতে পারত, আজ না বের করে উপায় কি? 5 গ্রামের মানুষের সামনে কিছু করলে বসলে তাদের বাড়ি মান সম্মান কোথায় গিয়ে ঠেকাবে? রাহাতকে ছোট্ট একটা মেসেজ করে আসলো, বলল বাড়ির পিছনে নিশি নুরিকে নিজেদের ঘরে যাচ্ছে বলে ধীরে সুস্থে বেরিয়ে গেল। এত এত মানুষ এর চোখে এড়িয়ে বের হওয়া বড্ড রিক্সি। অন্ধকার পাথর নিয়ে দাঁড়িয়েছে রাহাত। দেওয়ানবাড়ির পিছনের দিকটা একটা ছোট্ট গেট আছে, সেদিক দিয়ে ভিতরে এসে দাঁড়িয়েছে। পিছনে আলো জ্বালা হয়নি, সম্ভবত কোনোদিন জ্বালা হয় না, যে কারণে ঘোর অন্ধকার। যাতায়াত সেরকম হয় না বলে গাছগাছালিতে ঢাকা পড়ে চারপাশ। তিতির মেসেজ পেয়ে এসে দাঁড়িয়েছে প্রায় মিনিট 10। মেয়েটা এখনো আসেনি। ভাবের মধ্যে দেখতে পেল অপরিচিত পরিচিত নারী একটি, আধো অন্ধকার, সাথে আরেকজন আছে, সেও নারী। একটু কাছে আসতে রাহাত বুঝতে অসুবিধা হলো না এটা সেই মেয়েটা, তমা নাম। সে সেদিন রেস্টুরেন্টে এসেছিল পরির সাথে। তিতি তমার হাত ধরাধরি করে এগিয়ে এসছে। বাড়ির দরজাটা একটু আলগা করে খুলেই রেখে এসেছে। খোলাটা যদিও কারো চোখে পড়বে না। কারো চোখে না পড়লেও কেন যেন মনে হলো খোলা রাখার কথা। রাহাতকে দেখতে পাওয়া গেল প্রকাণ্ড আম গাছটার নিচে দাঁড়িয়ে। বাড়ির উপাসটায় ঝলমলে আলোয় রেখে আসে পড়ছে এদিকটায়। সেরকম অন্ধকার লাগছে না। ইতস্ততা কাটিয়ে এসে দাঁড়ালো তিতির তমা। তমা দূরে দাঁড়াতে চাইল, আজকে তিতির তা হতে দিল না।
টেনে দাঁড় করালো পাশে। রাহাতের দিকে তাকাতে চোখে পড়লো একজোড়া ভীষণ অসহায় চোখ, ছলছল করছে সেটা। অপলক দিকে তাকিয়ে থাকেন। রাহাত কিছু বলার আগে তিতির ভারী কণ্ঠায় শুনতে পেল, রাহাত ভাই, আপনি অন্তত এমন পাগলামি করবেন আশা করিনি। বাড়ির কেউ দেখে ফেলে কি হতে পারে আন্দাজ আছে আপনার? রাহাত দুপা এগিয়ে আসে, আশ্চর্যজনকভাবে পা জোড়া কাঁপছে তার। এই মেয়ের সামনে বড্ড অসহায় সে। আমি বাঁচাতে পারছি না পড়ি তোমাকে ছাড়া। তোমার হাতের টান স্পষ্ট অনুভব করে তার পিঠের অংশে। তিতির নিজেও ভীষণ ইতস্তত। পরিচিত একটা মানুষ, বিগত 5-6 বছরের পরিচয়। কত শত কথা হয়েছে, কতদিন স্বাভাবিকভাবে মুখোমুখি হয়েছে। আজকাল বড্ড অস্বস্তিতে ঘিরে ধরে মানুষটার সাথে কথা বলতে গেলে। নরম গলায় বলল, এটা কোনো কথা না রাহাত ভাই, বাঁচতে পারছি না এটা বললে জীবন থেমে থাকবে না, সেটা আপনিও জানেন আমিও জানি। আমাদের কোনো ধরনের রোমান্টিক সম্পর্ক ছিল না, রাত জেগে প্রেমালাপ আমাদের হতো না। স্কুল কলেজ ফাঁকি দিয়ে 10টা সাধারণ কাপড়ের মতো রিক্সায় ঘুরে ডেটে যাওয়া, এসব কল্পনা করিনি আমি আপনার সাথে। আমি তো করেছি, সেটার জন্য আমি আপনাকে ব্লেম করি না, করবো না। আপনি আমাকে ভালোবেসেছিলেন এতগুলো বছর, সেই ভালোবাসা থেকে আগলে রাখতেন আমাকে। আমি সেটা অনেক পরে টের পেয়েছি। যখন টের পেয়েছি আমি আপনাকে প্রশ্রয় দিইনি, আপনিও প্রশ্রয় চাননি। স্বাভাবিক সুস্থ একটা পরিচয় ছিল আমাদের। আপনাদের আপনাকে সেসব যদি ফোনে পেতাম আমি হয়তো আজকের দিনটা অন্যরকম হতো, কিন্তু সেটা হয়নি। আমি প্রচণ্ড রকমের ভাগ্যে বিশ্বাসী। জন্ম মৃত্যু বিয়ে 3টা খোদার পরিকল্পনার মতো হবে। আপনি আমি এক চুল সেটার পরিবর্তন করতে পারি না, পারবো না। আপনার ভালোবাসা মিথ্যে ছিল না। আমি চলে আসার আগের রাতে পার্কে বসে আপনাকে দেওয়া আমার কথা মিথ্যে ছিল না। আপনি যদি আমার বাড়িতে এসে বিয়েতে রাজি করাতে পারতেন আমার পরিবারকে, আমি ভাগ্যে বিশ্বাস করে আপনাকে বিয়ে করে নিতাম। কিন্তু বাস্তবতা হলো আমি আপনার ভাগ্যে ছিলাম না রাহাত ভাই। আমি অন্য একজনের স্ত্রী। বিয়ে জীবনে একবারই হয় রাহাত ভাই। আমি সেই নীতিতে বিশ্বাসী। এই জীবনে আমি আমার স্বামীকে ছেড়ে অন্য পুরুষের কাছে যেতে পারবো না, সম্ভব না। ডেকোরেশনের লোকদের সহ বাকি সবার জন্য বরাদ্দ টাকা রাখা ঈশানের কাছে। টাকা নিয়ে হন্তদন্ত হয়ে ঘরে এসে ঢুকলো সে। আলমারি খুলে টাকা পুরো নিল নিজের প্যান্টের পকেটে। ঘর থেকে বের হওয়ার সময় খেয়াল করলো পুরো ঘরে তিতির নেই। এমনকি নিচে আসার সময় সবাইকে দেখলো, তিতিরের চোখে পড়ল না। কোথায়? নিশি বলল, উপরে এসেছে। ওর রুমে কি হতে পারে, যেহেতু তোমাকে দেখলো না কোথাও। নিজের রুমের দরজা লক করে তিতিরের ঘর ধাক্কা দিত। খেয়াল হলো সেটা বাইরে থেকে লক করা। ভুরু কুচকালো, দ্রুত পায়ে নিচে এসে টাকা হাতে দিল রাশেদ দেওয়ানে। ব্যস্ত চোখে খুঁজতে ব্যস্ত হলো তিতিরকে। রাফি রিশাদও ডেকে পাওয়া গেল না খবর। তমার মা জানলে তাদের বাড়ির চাবি তারই কাছে। তমা বাড়ি গেলে নিশ্চয় চাবি নিয়ে যেত। মেয়েটার উপর বড্ড মেজাজ খারাপ তার। নিচের কোনায় কোনায় খুঁজে না পেয়ে আবার ছুটল উপরে। তার ফোন ভুলে নিজের রুমে রেখে এসেছে। ফোন হাতে এসে দাঁড়ালো বারান্দায়। তিতির ফোন করতে ডায়াল করতে যাবে, তখনই চোখে পড়ল অদূরে আবছায়া। তাদের এপাশে সবকটা বারান্দা থেকে বাড়ির সামনে বাগানসহ পিছনের একাংশ দেখা যায়। এপাশে আলোতে সেখানে দাঁড়িয়ে থাকা 3টা মানুষকে বুঝতে তার সময় লাগলো বেশিক্ষণ। দক্ষ চোখজোড়া চট করে ধরে পেল সেখানকার মানুষের মুখোভাব। শক্ত হলো সর্বাঙ্গ। পুরুষ মানুষটার চেহারা বুঝতে পারলেও তার ব্যক্তিগত নারীটির মুখ বুঝতে পারা যাচ্ছে। সাথে অন্য মেয়েটা যে তমা, বুঝতে 2 সেকেন্ড লাগলো না ছেলেটাকে কে হতে পারে। ভাবতে ভাবতে পুরুষটি আচমকা আঁকড়ে ধরল তিতিরের হাত জোড়া। মাথায় দপদপ করে উঠল ঈশানের। কপালে শিরা উপশিরা ফুলে ফেঁপে উঠল রাগে। দাঁতে দাঁত চেপে পা চালালো সেখানে যেতে। সাজের মায়া পর্ব 15। পুরো গল্পটা প্লেলিস্টে।